আপনি কি কল্পনা করতে পারেন এখানকার মানুষজন প্রায় ৬ মাস ধরে নোংরা কাদা পানিতে হেঁটে জীবনযাপন করে? যেহেতু রাস্তাঘাটে কোনো ড্রেনেজ বা পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, তাই একটু জোরে বৃষ্টি হলেই ড্রেনের সব ময়লা পানি উপচে রাস্তায় চলে আসে। রাস্তায় যেখানে সেখানে পড়ে থাকা আবর্জনা আর তার দুর্গন্ধে বাতাস ভারী হয়ে থাকে। স্থানীয়রা তো বলেই ফেলেছেন যে এটা এমন এক জায়গা যেখানে গবাদি পশুরও বেঁচে থাকা কঠিন। আজকের পর্বে আমরা পশ্চিম আফ্রিকার সবচেয়ে পিছিয়ে থাকা দেশ সেনেগালের গভীরে যাব। সেনেগালের আবহাওয়া আমাদের পরিচিত গ্রীষ্ম, বর্ষা, শরৎ বা শীতের মতো নয়, কারণ এটি একটি গ্রীষ্মমণ্ডলীয় তৃণভূমি এলাকা। তাই বছরটা শুধু বর্ষাকাল আর শুষ্ক মৌসুম, এই দুই ভাগে ভাগ করা। যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়, তাই মাত্র একদিনের ভারী বৃষ্টিতেই একটা ছোট শহর অচল হয়ে যায়, রাস্তাঘাট পানিতে ডুবে যায় আর মানুষের দেখা মেলে না। সারা বছর প্রচণ্ড গরমের কারণে এখানে মশা মাছির উপদ্রব আর নানা রকম রোগের বিস্তার ঘটে। আর এই বাসিন্দা তো এখানকার পরিস্থিতির সঙ্গে আর পেরেই উঠছেন না। তিনি অভিযোগ করছেন, একবার বর্ষাকাল শুরু হলে সকাল ৫টা থেকে রাত 10টা পর্যন্ত অবিরাম বৃষ্টি হতে থাকে। এতে পুরো ছোট শহরটাই পানির নিচে তলিয়ে যায়। আর টানা 4 বছর ধরে একই অবস্থা, কোনো উন্নতিই হয়নি। এই বাসিন্দার শোবার ঘরটা পুরো পানিতে ভরে গেছে। বিছানায় বসে শেষবারের মতো প্রার্থনা শেষ করে তিনি তার ব্যাগ গুছিয়ে নিলেন এবং জীবনের অর্ধেক সময় যে বাড়িতে কাটিয়েছেন সেই বাড়ির কাছ থেকে দুঃখ ভারাক্রান্ত মনে বিদায় নিলেন। তবে বিদায় নেওয়াটাও সেনেগালে একটা বিশাল কষ্টের কাজ, কারণ এখানে খুব কম মানুষেরই নিজস্ব ট্রাক কেনার সামর্থ্য আছে। এই জায়গা থেকে কোথাও যাওয়ার জন্য হয় পরিত্যক্ত হওয়ার উপক্রম কোনো ট্যাক্সি, নয়তো ছোট বাসের ওপর নির্ভর করতে হয়। আর বর্ষাকালে মানুষের যাতায়াত বেড়ে যাওয়ায় এই যানবাহন পাওয়ার প্রতিযোগিতা আরও তীব্র হয়ে ওঠে। বেশি যাত্রী নেওয়ার আশায় বাস ড্রাইভাররা বাসটাকে একদম গাদাগাদি করে না ভরা পর্যন্ত ছাড়তেই চায় না, যা আগে আসা যাত্রীদের অনেক বিরক্ত করে তোলে। যদিও কিছু যাত্রী বসার মতো আরামদায়ক সিট পেয়ে গেছেন, কিন্তু তাদের দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়। কোনো যাত্রী 4 ঘন্টা ধরে বাসে বসে থেকেও বাস না ছাড়ায় ড্রাইভারের সাথে ঝগড়া করে টাকা ফেরত নিয়ে নেয় এবং বাস থেকে নেমে ট্যাক্সিতে উঠে যায়। আর ট্যাক্সি পূর্ণ হওয়ার সাথে সাথেই ছেড়ে দেয়। যদিও তারা বাসের চেয়ে আগে রওনা হয়েছে, কিন্তু গন্তব্যে ঠিক কখন পৌঁছাবে সেটা আগে থেকে বলা অসম্ভব। এই পুরো যাত্রাপথ 280 কিলোমিটারের, যা আমাদের কাছে হয়তো 2-3 ঘন্টার রাস্তা মনে হতে পারে, কিন্তু সেনেগালের রাস্তায় এই পথটুকু পাড়ি দেওয়াটা ভয়াবহ রকম লম্বা। ম্যাপের দিকে তাকালে দেখবেন নদীর কোল ঘেঁষে আঁকাবাঁকা একটি দাগের মতো ছোট্ট একটি দেশ নাম গাম্বিয়া। এখানে নদীপথে পাহারা দেওয়ার জন্য সৈন্য আছে, তাই এই দেশের সীমানা পার হওয়া মোটেও সহজ কোনো কাজ নয়। এর উপর অবকাঠামোগত উন্নয়নের অভাব তো আছেই। এখানকার রাস্তাগুলোর বেশিরভাগই কাঁচা রাস্তা, আর কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থাও নেই। তাই হঠাৎ রাস্তা দিয়ে দৌড়ে আসা কোনো গরু কিংবা রাস্তা পার হওয়া গ্রামবাসীদের কারণে ভয়াবহ সব দুর্ঘটনা ঘটে। আর সবচেয়ে অদ্ভুত এবং দুঃখজনক ব্যাপার হলো, এসব দুর্ঘটনার পর গাড়ির ভাঙা অংশগুলো রাস্তার পাশে ময়লার মতো ফেলে রাখা হয়। বছরের পর বছর ধরে এগুলো পড়ে থাকে, কেউ পরিষ্কার করার নেই। এই বিপজ্জনক ভাঙা গাড়ির স্তূপের পাশাপাশি পথে পথে হঠাৎ শুরু হওয়া মুষলধারে বৃষ্টি, পিচ্ছিল কাদা আর ঘন ঘন গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যাওয়ার মতো ঝামেলার কারণে পুরো ভ্রমণটাই চরম বিপজ্জনক। ট্যাক্সি ড্রাইভার এখন তার পুরনো পিউজো গাড়িটি চালাচ্ছে। তার হাতের কাজ দেখে মনে হচ্ছে যেন সে এই রাস্তারই রাজা। কিন্তু যাত্রীরা একদমই নিশ্চিন্ত হতে পারছে না, বিশেষ করে রাস্তার পাশে পড়ে থাকা ভাঙা গাড়িগুলো দেখার পর। সেনেগালে অসুখ বিসুখের চেয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অনেক বেশি। রাস্তার কোথাও কোনো সতর্কতা সংকেতও নেই। এই তরুণ ড্রাইভারটি রাস্তার উঁচু গর্তে চাকা পড়ায় তার ট্রাক উল্টে ফেলে। এতে সে আর তার সহকারী দুজনেই গুরুতর আহত হয়। এখন তাদের গাড়িটিকে তোলার জন্য একটি ক্রেনের প্রয়োজন, যার জন্য প্রায় ৩,৮০০ ইউরো খরচ হবে। এটা কোনো ছোটখাটো অঙ্ক নয়। খবর পাওয়ার পর মালিক টাকা জোগাড় করার চেষ্টা করছে, আর বাকি দুজন ঘটনাস্থলেই অপেক্ষা করছে। কিন্তু টানা 4 দিন পার হয়ে গেলেও কোনো ট্রাক বা উদ্ধারকারী গাড়ি আসছে না। ড্রাইভারের চোখে মুখে শুধু চিন্তা, কারণ বাইরের এই কঠিন পরিবেশে বেঁচে থাকার চেয়েও বড় সমস্যা হলো নষ্ট হওয়ার সময়, যার কারণে সে তার সামান্য আয়ের সুযোগটুকুও হারিয়ে ফেলছে। আর শেষ পর্যন্ত তো এই ক্রেন বা ট্রাকের খরচের বোঝাটাও তাদের ওপরই পড়বে। এদিকে গাদাগাদি করে যাত্রী ভরা সেই বাসটি শেষ পর্যন্ত ছাড়ল। ড্রাইভার মরিয়া হয়ে চেষ্টা করছে যেন অন্ধকার নামার আগেই গন্তব্যে পৌঁছানো যায়, কিন্তু যাত্রা শুরু হতে না হতেই বাসের ইঞ্জিন ধুঁকতে শুরু করল। ড্রাইভার কোনো দ্বিধা না করে ইঞ্জিনের ঢাকনা খুলল, আর সাথে সাথে রেডিয়েটর থেকে গরম পানির বাষ্প তীব্র বেগে বেরিয়ে এলো। ভাগ্য ভালো যে ড্রাইভার দ্রুত সরে যাওয়ায় সে আহত হয়নি। সমস্যা ঠিক কোথায় তা না বুঝতে পেরে তারা বাধ্য হয়ে ইঞ্জিনে পানি দিল এবং ইঞ্জিন কিছুটা ঠান্ডা হওয়ার পর আবার যাত্রা শুরু করল। ড্রাইভার দোয়া করতে
লাগলো যেন আর কোনো সমস্যা না হয়। কিন্তু কিছুক্ষণ চলার পরই বাসটি আবার গরম হতে শুরু করলো। প্রতি 10 কিলোমিটার অন্তর ড্রাইভারকে বাধ্য হয়ে থামতে হচ্ছে, ইঞ্জিন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে এবং তারপর আবার রওনা দিতে হচ্ছে। খুব দ্রুতই ড্রাইভারের সাথে থাকা পানির স্টক শেষ হয়ে গেল। রাস্তার কোনো পথচারীর কাছ থেকে এক বালতি পানি ধার করার পর বাকি অর্ধেকেরও বেশি পথ পড়ে থাকতে দেখে ড্রাইভার বাধ্য হয়ে গাড়ি ঘুরিয়ে একটি অটোমোবাইল রিপেয়ার শপের দিকে নিয়ে গেল। আবর্জনার স্তূপের চেয়েও জরাজীর্ণ এই জায়গাটি এখানকার অন্যতম নামকরা ওয়ার্কশপ। মেকানিক খুব অভিজ্ঞ, এক দেখাতেই ধরে ফেলল সমস্যা কোথায়। বাসের ব্রেক জ্যাম হয়ে আছে, আর সেই কারণেই ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছিল। ট্রাক বা গাড়ি মেরামতের সময় যাত্রীরা বাস থেকে নেমে একটু শরীর ছাড়িয়ে নেওয়ার সুযোগ পেল। দীর্ঘ সময় ধরে এভাবে আটকে থাকতে পেরে তারা খুবই বিরক্ত, কিন্তু তারা জানেও যে অপেক্ষা করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। মেরামতের কাজ মোটেও সহজ ছিল না। দীর্ঘ সময় ধরে বন্যার পানিতে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ডুবে থাকায় সেগুলোয় ভীষণ জং ধরে গেছে। অনেক ধাতব যন্ত্রাংশ একে অপরের সাথে এমনভাবে আটকে গেছে যে খোলার উপায় নেই। আর উন্নত কোনো যন্ত্রপাতি না থাকায় তারা যা হাতের কাছে পাচ্ছে তাই ব্যবহার করছে। এমনকি রাস্তার পাশে পড়ে থাকা একটি শুকনো মরা গাছও তাদের জন্য বড় সহায় হয়ে উঠল। তারা বিকেল 4টা পর্যন্ত একটানা কাজ করল, আর ঠিক যখন মনে হচ্ছিল যে প্রবল ঝড় চলে আসবে, ঠিক তখনই তাদের গাড়িটি আবার যাত্রা শুরু করল। কবি বলেছিলেন, ধনীরা মদ্যপান করে আর গরিবরা অনাহারের রাস্তায় মরে পড়ে থাকে। এই উক্তিটি সেনেগালের পরিস্থিতির জন্য একদম উপযুক্ত। এমন পরিস্থিতিতে সেনেগালের কোনো উন্নয়নই সম্ভব হয়নি। অবকাঠামো এমন খারাপ অবস্থায় আছে যা তার বর্ণনা করা যায় না, যার ফলে তারা আজও বিশ্বের অন্যতম অনুন্নত দেশ হিসেবে পরিচিত। মাথাপিছু জিডিপি মাত্র $1400। সাধারণ মানুষ প্রতিদিন যে কঠোর পরিশ্রম করছে তা জীবনযাত্রার মান উন্নত করার জন্য নয়, বরং কোনো মতে বেঁচে থাকার জন্য। এখন চলুন আমাদের গল্পের মূল প্রসঙ্গে ফিরে আসা যাক। বাসের ধীরগতির তুলনায় একই রাস্তায় চলা ট্যাক্সিগুলো অনেকটা এগিয়ে থাকলেও যাত্রীদের মুখে কিন্তু আনন্দের কোনো ছাপ নেই, কারণ এরপরই তাদের পার হতে হবে সীমান্তরক্ষী বাহিনীর নিয়ন্ত্রণে থাকা গাম্বিয়া নদী। দীর্ঘ গাড়ির সারি দেখে ড্রাইভার আগে থেকেই চিন্তিত, কারণ গতবার নদী পার হতে তাকে 12 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল, আর এবার পরিস্থিতি হয়তো আরও দীর্ঘ হবে। গাম্বিয়া একটি ছোট দেশ যা সেনেগালের ঠিক মাঝখানে আড়াআড়িভাবে অবস্থিত। দেশটির প্রশস্ততা মাত্র 40 কিলোমিটার। যদিও সীমান্ত ঘুরে যাওয়ার আরেকটি রাস্তা আছে, কিন্তু সেই পথ প্রায় 4 গুণ বেশি লম্বা এবং পুরো পথে নানা রকম জটিলতা ও বিপদ থাকায় মানুষজন সে পথে যেতে সাহস পায় না। গাম্বিয়া সীমান্ত দিয়ে পার হওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই, কিন্তু দ্রুত সীমান্ত পার হতে চাইলে সীমান্তরক্ষীদের ঘুষ দিতেই হবে। যাদের ঘুষ দেওয়ার মতো টাকা নেই তাদের বাধ্য হয়ে লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। তবে এবার তাদের অবস্থা আরও শোচনীয়। গাম্বিয়া নদীতে মাত্র বড় ছোট 2টি ফেরি আছে, কিন্তু সম্প্রতি বড় ফেরিটি নষ্ট হয়ে যাওয়ায় সব গাড়ি আর মানুষকে এখন ছোট ফেরি দিয়েই পার হতে হচ্ছে। আর এ কারণেই আগের চেয়ে অনেক বেশি যানজট। যে ড্রাইভারটি গাড়ির নিচে নিজের আস্তানা গেড়ে বসেছে সে হাসতে হাসতে আক্ষেপ করে বলল যে সে এখানে 10 দিন ধরে অপেক্ষা করছে, কিন্তু এখনও নদী পার হওয়ার কোনো আশাই দেখতে পাচ্ছে না। আরেক ড্রাইভার লাইনে 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। তার যাত্রীদের ঘুষ দেওয়ার মতো টাকা নেই, তাই চোখের সামনেই দেখতে পাচ্ছে যারা ঘুষ দিচ্ছে তারা আগে ভাগে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। তাদের কাছে একমাত্র সম্বল হলো সময়, তাই ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। ট্যাক্সির যাত্রীদের জন্য হতাশার বিষয় হলো তাদের পরে যাত্রা শুরু করা এবং পথে বারবার সমস্যায় পড়া বাসটি। এত লম্বা লাইন দেখে বাসের ড্রাইভারের মনে কোনো ভাবান্তর নেই, কারণ সীমান্ত পার হওয়ার সময় ছোট বাসগুলোকে লাইনে দাঁড়াতে হয় না, সরাসরি ফেরিতে উঠতে পারে। মানুষজন মজা করে একে দ্রুতগামী গাড়ি বলে ডাকে। গাম্বিয়া নদী পার হতে সময় লাগে 30 মিনিট। বাসের যাত্রীদের জন্য এটাই পুরো যাত্রার সবচেয়ে আরামদায়ক সময়, কারণ এতক্ষণ ধরে ছোট গাড়িতে গাদাগাদি করে বসে আসার পর এই সময়ে তারা খোলা বাতাসে শ্বাস নিতে পারে। আসলে সব সময় যে বাস এত সহজে পার হতে পারে তা নয়। মাঝে মধ্যে সেনেগাল সরকার গাম্বিয়ার উচ্চ টোল ফিয়ের প্রতিবাদে সীমান্ত বন্ধ করে দেয়, কিন্তু শেষ পর্যন্ত এর খেসারত যাত্রীদেরই দিতে হয়। নদী পার হওয়ার পর বাসটি পূর্ণ গতিতে চলতে শুরু করে এবং শেষ পর্যন্ত রাত 12টার দিকে গন্তব্যে পৌঁছায়। 280 কিলোমিটার পথ পাড়ি দিতে তাদের পুরো 12 ঘন্টা সময় লেগেছে, আর অন্যদিকে ট্যাক্সিগুলো গন্তব্যে পৌঁছেছে আরও 5 ঘন্টা পরে। যাতায়াতের এই অত্যন্ত নিম্নমানের দক্ষতা সেনেগালের মানুষের জীবনের এক নির্মম বাস্তবতা, যা তাদের মেনে নিতেই হয়। আসলে এত কষ্ট করে তারা যে কাসামান্স অঞ্চলে পৌঁছালো সেটিও অত্যন্ত দরিদ্র একটি এলাকা। একসময় এটি সেনেগালের শস্যভাণ্ডার ছিল, কিন্তু জলবায়ু পরিবর্তন এবং মাটির সঠিক ব্যবস্থাপনার অভাবে জায়গাটি এখন ভীষণ অনুর্বর ও অভাবী হয়ে পড়েছে। রাজধানী থেকে অনেক দূরে হওয়ায় এখানে কেউ খুব একটা খোঁজ খবর নেয় না,
তাই জীবন বাঁচানোর তাগিদে পুরুষরা সাধারণত বাইরে কাজ খুঁজতে যায় আর নারীরা বাড়িতে থেকে কৃষিকাজ করে। প্রজন্মের পর প্রজন্ম ধরে নারীরা এই মাটিতেই তাদের পুরো জীবন কাটিয়ে দেয়, প্রকৃতির এই কঠোর দান বা অভাব অনটনের ঋণ শোধ করতে করতে। তবে সারাদিন হাড়ভাঙা খাটুনির পরও নারীদের কাজ শেষ হয় না। বাড়ি ফিরে তাদের রান্না করতে হয়, বাচ্চাদের দেখাশোনা করতে হয়, আর শেষ না হওয়া সংসারের কাজগুলো তাদের জীবনী শক্তি নিঃশেষ করে দেয়। তবে আপনি হয়তো জানেন না যে সেনেগাল আসলে সুন্দরীদের দেশ হিসেবে পরিচিত। এখান থেকে বিশ্বের অনেক নামকরা মডেল উঠে এসেছে এবং অনেকবার তারা আফ্রিকার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। তাই সেনেগালকে পশ্চিম আফ্রিকার মডেলদের দেশ বলা হয়। তাদের মুখমণ্ডল তীক্ষ্ণ ও আকর্ষণীয়, শারীরিক গড়ন খুব সুন্দর। আর ফ্রান্সের দীর্ঘদিনের ঔপনিবেশিক ইতিহাসের কারণে সেখানে অনেক মিশ্র বা সংকর সুন্দরীও রয়েছে, যা এক অন্যরকম সৌন্দর্য তৈরি করেছে। তবে এই প্রসঙ্গ এলে সেনেগালের প্রচলিত বহুবিবাহ প্রথার কথা না বললেই নয়। আফ্রিকায় বহুবিবাহ খুবই সাধারণ একটি বিষয়, আর আরবের ধর্ম ও নিয়ম আসার পর এই প্রথা ধর্মীয় বৈধতা পেয়েছে, যেখানে একজন পুরুষ সর্বোচ্চ 4 জন স্ত্রী গ্রহণ করতে পারে। বাইরে থেকে মনে হতে পারে এটি জৈবিক চাহিদার উপর ভিত্তি করে করা একটি মানসিক আকাঙ্ক্ষা, কিন্তু বাস্তবে এই সংস্কৃতি স্থানীয় সমাজে টিকে থাকার পেছনে বিশেষ কারণ আছে। এখানে কৃষক থেকে জমিদার সবাই চায় তাদের অনেক স্ত্রী আর অসংখ্য সন্তান থাকুক, কারণ গ্রামাঞ্চলে কৃষিকাজের জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়। তাই গ্রামের পরিবারগুলো বেশি ফসল ফলাতে অনেক বিয়ে করে ও বেশি সন্তান নেয়। আবার ধনী ও উচ্চপদস্থ ব্যক্তিরা বিয়ের মাধ্যমে কৌশলগত জোট তৈরি করে রাজনৈতিক সুবিধা অর্জনের আশা করে। যদিও এসব যুক্তি দেওয়া হয়, কিন্তু কোনো বড়সড় কারণেই একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বলি বা অসহায় করার কারণ হতে পারে না। বহুবিবাহ প্রথার কারণে সেনেগালের নারীদের সামাজিক মর্যাদা অত্যন্ত নিচু। তাদের দেশে নারী নির্যাতনের হার অনেক বেশি, অথচ সেনেগাল হলো পুরো আফ্রিকা, এমনকি পৃথিবীর মধ্যে গর্ভপাত বা অ্যাবর্শন নিষিদ্ধ করার ক্ষেত্রে সবচেয়ে কঠোর দেশগুলোর একটি। এর মানে হলো কোনো নির্যাতনের ফলে গর্ভবতী হওয়া নারীর গর্ভপাত করার কোনো অধিকার নেই, আর যদি সে গোপনে গর্ভপাত করে তবে তাকে আইনি শাস্তির মুখোমুখি হতে হয়। একই সাথে সেনেগালের মেয়েদের স্কুল থেকে ঝরে পড়ার হার খুব বেশি, কারণ দারিদ্র্য আর কুসংস্কারের কারণে অনেক কম বয়সেই তাদের বিয়ে হয়ে যায়, যা একটি খারাপ চক্রের মতো চলতেই থাকে। নিরক্ষরতা বাড়ার সাথে সাথে নারীদের চাকরির হার দ্রুত কমতে শুরু করে, এমনকি নারী ও পুরুষের একই যোগ্যতা বা ডিগ্রি থাকলেও বেতনের ক্ষেত্রে তাদের বিশাল বৈষম্য থাকে। সেনেগালের মতো প্রতিকূল পরিবেশে বেঁচে থাকা মানুষগুলোর এই জীবনবোধ আমাদের শেখায় যে অভাব আর প্রতিকূলতা যতই থাক, মানুষ শেষ পর্যন্ত টিকে থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। সেনেগালের এই গল্প শুধু একটি দেশের চিত্র নয়, বরং এটি পৃথিবীর প্রতিটি প্রান্তের লড়াই করে বেঁচে থাকা মানুষের এক প্রতিচ্ছবি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার মতামত জানাতে পারেন, আর আমাদের এই যাত্রায় সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে এমন সব অজানা আর বাস্তবধর্মী গল্প আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।